প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে সেই নামাজে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 4 তাকবীরের সাথে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ পড়ার নিয়মাবলী মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করা হচ্ছে। কিছুক্ষণ পরে শুরু হবে নামাজে জানাজা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام وأحييته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. হ্যালো, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, হাদির রেখে দেওয়া আদর্শকে ধারণ করার জন্যই কিন্তু সবাই আজকে এখানে সমবেত হয়েছে। শুনেন, আমার ব্যাটারি চেঞ্জ করতে হবে। শহীদ হাদির কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন। আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রইল। শুরু করলে তো ভাইয়া মাইক কাদের? হ্যাঁ, আপনার? আচ্ছা, ঠিক আছে।
জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নিজ নিজ জায়গায় থাকুন, মাঠের ভেতরে আসবেন না। আপনারা যার যার জায়গায় অবস্থান করুন। কফিন বহনকারী গাড়িকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে, যেখানে তাকে দাফন করা হবে, সেখানে যেতে দিন। গাড়িটি যাওয়ার ব্যাপারে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা গাড়ির কাছাকাছি আসবেন না। আপনারা অনুগ্রহ করে গাড়ির সামনে থেকে সরে যান, গাড়িটিকে যাবার পথ করে দিন। মুসল্লিবৃন্দ, হ্যাঁ গাড়ি চল। মুসল্লিবৃন্দ, আপনারা অনুগ্রহ করে গাড়িকে যাবার পথ করে দিন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, শহীদ শরীফ ওসমান হাদির কফিন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনারা অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন। কেউ এখানে ভিড় করবেন না, অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। গাড়ির সামনে থেকে সরে যান, গাড়িটা চলতে পারছে না তো। আপনারা সহযোগিতা করুন, গাড়ির সামনে থেকে সরে যান। অনুগ্রহ করে আপনারা গাড়িটিকে যেতে দিন। আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা সহযোগিতা করুন। নামাজে জানাজা শেষে সবাই কিন্তু শরীফ ওসমান হাদির প্রতি যে তাদের শ্রদ্ধা জানাবার জন্য সেই লাশবাহী ফ্রিজিং গাড়িটির কাছে চলে যাচ্ছেন, এবং সেই গাড়িটিকে মাঝখানে রাখা হয়েছে। চারপাশ দিয়ে মানুষ সেই গাড়িটিকে ঘিরে রেখেছে। শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষদের সাথে আমরা কথা বলবো। আমরা একটু জানতে চাই যে হাদি সম্পর্কে আপনার কাছ থেকে দুটো কথা শুনতে চাই। হাদি হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় ইন্সপিরেশন। উইদাউট হাদি যুব সমাজ এখন কোনো কিছু চিন্তা করতে পারছে না। ইন টোটাল আপনারা দেখতে পাচ্ছেন বিগত 7 দিন ধরে যে ঘটনাগুলো চলছে, এবং যুব সমাজের ভিতরে যে মনের অব্যক্ত প্রতিবেদনা, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ইভেন তো তারা ঘুমাতে পর্যন্ত পারছে না। হাদির যে এভাবে যে সে চলে যাবে আমাদের দেশ থেকে, আমাদেরকে ছেড়ে যে চলে যাবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এবং আমি নিজের কথা বলি, আমি কোনোদিন পলিটিশিয়ানকে দেখে আমি কোনোদিন আমার ভিতরে কোনোদিন এই মনটা কোনোদিন জাগ্রত হয়নি, কিন্তু একমাত্র হাদিকে দেখে আমার মনে হয়েছে যে আমি পলিটিক্সের সাথে সম্পৃক্ত হব। আপনি দেখতে পাচ্ছেন যে রাজনীতি বিমুখ একজন তরুণ, তিনিও কিন্তু রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছেন শুধুমাত্র শরীফ ওসমান হাদির বিনয়ী ব্যবহারের কারণে। এবং সেই বিনয়ী ব্যবহার একটা মানুষকে নতুন করে ভাবাতে শেখায়, একটা মানুষকে নতুন করে জাগাতে শেখায়। সেই ব্যবহারের দৃষ্টান্তই কিন্তু শরীফ ওসমান হাদি রেখে গিয়েছিলেন। মানুষকে বুকে আগলে নেওয়া, সহজ অমায়িক হাসি দিয়ে কথা বলা, মন জয় করা, এ সবই ছিল তার চারিত্রিক গুণের অন্যতম বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্যের ধারাবাহিকতায় তিনি একজন থেকে হাজারো লক্ষ জনে পরিণত হয়েছেন। আজকে বাংলাদেশে যে শোক ছুঁয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুতে, সেই শোক বিমূর্ত ক্যানভাস হয়ে ফুটে উঠেছে জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠটি, যে মাঠে জড়ো হয়েছেন সব মতের, সব পথের মানুষ, এবং তারা এসেছেন তাদের শেষ শ্রদ্ধাটি জানানোর জন্য। শেষ শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতায় ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও, এবং আমরা দেখতে পাচ্ছি সেই দক্ষিণ প্লাজার উপরেও সেই তরুণরা কিন্তু উঠে যাচ্ছে। এবং এখানে কিন্তু আজকের যে আনুষ্ঠানিক বক্তব্য ছিল, সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু বার্তা ছিল তরুণদের উদ্দেশ্যে, দেশের নাগরিকদের উদ্দেশ্যে, মঞ্চের উদ্দেশ্যে, সবার জন্য, যাতে কোনো ধরনের নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সুযোগ বা ফায়দা যাতে কেউ নিতে না পারে, এই শোকাবহ পরিস্থিতিকে কাজে লাগিয়ে সে বিষয়কে কিন্তু সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু
যে আসামিরা রয়েছে, যাদের কারণে যাই হত্যাকারীরা রয়েছে, তাদেরকে গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানিয়েছেন পরিবারের কোনো প্রত্যাশা নেই সরকারের কাছে, পরিবারের কোনো প্রত্যাশা নেই ইনকিলাব মঞ্চের কাছে, পরিবারের প্রত্যাশা শুধু একটাই, দোয়া। তিনি বলেছেন তার ভাইয়ের শহীদি তামান্না ছিল, মহান রাব্বুল আলামিন সেই তামান্না কবুল করেছেন, এতে তিনি সন্তুষ্ট। তার কষ্টের বিষয়টি একটি, হাদির শিশু সন্তান 8 মাস বয়সে এই শিশু সন্তানটিকে নিয়েই তার কষ্ট, এবং এই শিশু সন্তানটিকে নিয়ে কিন্তু হাদিরও একটু শঙ্কা ছিল, একটু আকুতি ছিল রাষ্ট্রের কাছে, জনগণের কাছে। তিনি বলেছিলেন আমি যদি মারা যাই আমার শিশুটার দিকে যেন একটু খেয়াল রাখা হয়। রাষ্ট্র হয়তো সেই দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার আনুষ্ঠানিক বক্তব্যে প্রথম আনুষ্ঠানিক যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে তিনি তার পরিবারের দায়িত্ব কিন্তু নিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ প্লাজার সিঁড়িতেও কিন্তু জানাজায় অংশগ্রহণকারী সবাই পৌঁছে গেছে এবং লোকে লোকারণ্য হয়ে উঠছে। আসলে এই ধরনের একটি শেষ বিদায়ের স্বপ্নই দেখেছিলেন শরীফ ওসমান হাদী, যিনি বলতেন রাজনীতিবিদদের মৃত্যু, বিপ্লবীদের মৃত্যু ঘরে নয়, হবে মিছিলে। মিছিলের অগ্রভাগে থাকবেন তিনি, একটি বুলেট এসে তার বৃদ্ধ হবেন এবং তিনি ইনসাফের হাসি হেসে মহান আল্লাহর কাছে চলে যাবেন। সেই প্রত্যাশার কথা তিনি বলেছেন এবং তার সেই প্রত্যাশাটাই আসলে এত সহসাই পূরণ হবে তা প্রত্যাশিত ছিল না। গত 12ই ডিসেম্বর বক্স কালভার্ট রোডে তিনি গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু তার চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। 15 ডিসেম্বর কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেশবাসীর দোয়া এবং চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টার পর কিন্তু 18 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কিন্তু গতকাল সন্ধ্যায় কিন্তু তিনি বাংলাদেশে আসেন। তার মরদেহ নিয়ে আসা হয় এবং সেই মরদেহ নিয়ে আসার পর কিন্তু সেই মরদেহর আজকে কিন্তু পোস্টমর্টেম রিপোর্টও করা হয় এবং সেই পোস্টমর্টেম রিপোর্ট হয়তো পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবে। তবে এখন পর্যন্ত সেই রিপোর্টের কোনো তথ্য গণমাধ্যমের হাতে নেই। এখন এই আনুষ্ঠানিকতার পরবর্তী যে ধাপটি রয়েছে, সেই ধাপটি হচ্ছে এখান থেকে এই মরদেহবাহী ফ্রিজিং গাড়িটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার পরই কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে, কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত হবেন একালের বিদ্রোহী কবি শরীফ ওসমান হাদী, যিনি একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন গত বছর। সেই কাব্যগ্রন্থের নাম ছিল লাভায় লালঠাক পুবের আকাশ। এই লাভার মধ্যে কিন্তু দ্রোহের কথা ছিল জেগে ওঠার কথা। সেই দ্রোহের কথা কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে তার বক্তব্যে, তার বিবৃতিতে। তার সম্পর্কে তার সহযোদ্ধারা, তার সহকর্মীরা সবারই একটি বিষয়ে সবাই একমত, তিনি অসম্ভব বিনয়ী, তিনি অসম্ভব বন্ধুবৎসল। অপরকে তিনি যেমন শ্রদ্ধা করতে জানেন, ঠিক তেমনিভাবে বুক দিয়ে ভালোবাসতে জানেন। সহজ সরল সারল্যের হাসি হাসা হাদী হয়তো আর হাসবেন না, কিন্তু যে চেতনা তিনি রেখে দিয়ে গেছেন, যে মশাল তিনি জ্বালিয়ে গেছেন আগ্রাসন বিরোধী, সম্প্রসারণ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, সেই চেতনার মশাল হয়তো যুগ যুগ ধরে বাংলাদেশকে আলোকিত করবে, পথ দেখাবে তরুণ প্রজন্মকে। এমনটাই কিন্তু উপস্থিত সবার প্রত্যাশা এবং তারা বলছেন এক হাদী মারা গেলে কি হবে, লক্ষ হাদীর জন্ম হয়েছে এবং হাদীর, জীবিত হাদীর চেয়ে শহীদ হাদী আরো অনেক বেশি শক্তিশালী। এর কারণ হচ্ছে শহীদ হাদীর রেখে যাওয়া দৃষ্টান্ত, মৃত্যুকে জয় করার যে সাহসিকতা, যে দৃঢ়তা তিনি দেখিয়ে গেছেন, সেই দৃষ্টান্ত হাজারো হাদী তৈরি করবে এবং এদের মধ্য দিয়ে বাংলাদেশ তার অধিকার, তার মর্যাদা প্রতিষ্ঠায় মাথা উঁচু করে দাঁড়াবে। এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এখানে আজকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্যে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তরুণদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই অনেকের সাথেই। আপনার সাথে একটু শরীফ ওসমান হাদী সম্পর্কে আপনার কাছ থেকে দুটো কথা শুনতে চাই। শরীফ ওসমান হাদী যে আধিপত্যবাদ বিরোধী দৃষ্টান্ত রেখে গেছেন, আগামী প্রজন্ম সেই দৃষ্টান্তকে কিভাবে সামনে দিলে এগিয়ে নিতে? এটা তো আসলে আমাদের জন্য স্বাধীনতা যুদ্ধ আমরা যে অর্জনটুকু পাই নাই,
শরীফ ওসমান হাদির কাছ থেকে আমরা এই শিক্ষাটুকু পেয়েছি। তিনি প্রকৃতি অর্থে দেশকে বুকে ধারণ করতে পেরেছে। তিনি বলে তো হয় ইন্তেকাল নয় ইনসাফ, তো তিনি ইনসাফ পান না, ইন্তেকালকে তিনি গ্রহণ করেছে। এর চেয়ে বড় দৃষ্টান্ত আমাদের জন্য আর কিছু না। আর এমনটি বলছিলেন একজন যে আসলে মৃত্যুকে এভাবে আলিঙ্গনের সাহসিকতা, এই ধরনের উজ্জ্বল দৃষ্টান্ত আর কেউ রেখে যেতে পারেন নাই, যিনি রেখে গিয়েছেন শরীফ ওসমান হাদি। তিনি সত্যিকার অর্থেই বুকে ধারণ করেছিলেন বাংলাদেশকে, এবং সেই বুকে ধারণ করার মধ্য দিয়ে দেশকে ভালোবাসার জায়গা থেকেই তিনি তার জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন। এখানে অসংখ্য তরুণ প্রজন্ম রয়েছে, অবশ্যই আমরা কথা শুনতে চাই, আমরা আপনাদের কথা জানাতে চাই। শরীফ ওসমান হাদিকে নিয়ে আপনার অনুভূতির কথা যদি আপনি একটু বলেন। আমি শরীফ ওসমান হাদির বিষয়ে প্রথমে বলতে চাই, উনি একজন আজাদির মুখপাত্র, শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র না, উনি সারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, এবং ওনার দেশপ্রেম এবং সততার মানে এতটাই পরিমাণ ছিল যেটা মানে ভাষা প্রকাশ করার মতো না। আমরা যারা বরিশালের বাসী আছি, আমাদের গর্বের বিষয় যদি থাকে তাহলে ভারত বিরোধী সংগ্রামের ক্ষেত্রে প্রথমে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ এই দ্বিতীয়তে একজন আমরা বরিশালবাসী হিসেবে আমরা একজন শহীদ পেলাম, শহীদ ওসমান হাদি। এই ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদি নিয়ে আপনার কথাও একটু শুনতে চাই। শরীফ ওসমান হাদি সম্পর্কে আপনার দুটো কথা শুনতে চাই। আমি আসলে অত্যন্ত আবেগ আপ্লুত। আমার নিজের নামই মোহাম্মদ ওসমান গনি। শরীফ ওসমান হাদি আমাদের যে চেতনা আমাদের মধ্যে, আমাদের মতো তরুণদের মধ্যে জাগ্রত করে গেছেন, আমরা এটাকে অন্তরে ধারণ করব, আমরা এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরণ সংগ্রাম করে যাব। কথা বলছিলেন এমন একজন, তার নামও ওসমান হাদি, যার কারণে তার আবেগটি আরটু বেশি। তিনি বললেন যে তার যে দৃষ্টান্ত, তার যে কথা, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে জীবনবোধ, তার দেশ নিয়ে যে ভাবনা, সবগুলোই তরুণরা ধারণ করবে, এবং সেই ধারণ করেই তরুণরা দেশ গড়ার সংগ্রামে এগিয়ে যাবে, এবং এই দেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো উপহার দিতে তরুণদের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু তারা চালিয়ে যাবে। আমরা সামনে আরো কয়েকজনের কথা শুনবো। এবং যেই তার মরদেহটি যেখানে দাফন করা হবে, কাজী নজরুল ইসলামের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে, সেই জায়গায় উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে তাকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সটি সেটি আসছেন এদিকে, এবং এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে সোয়াট টিম, বিজিবি, পুলিশ সহ বেশ কয়েকটি টিমে নিরাপত্তা দিচ্ছে। স্বেচ্ছাসেবকের কয়েকটি দল রয়েছে যারা কিনা এখানে দায়িত্ব পালন করছেন, এবং যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় তারা সর্বদা সতর্ক রয়েছেন। এছাড়া আমরা যদি বলি যে শরীফ ওসমান হাদি, যিনি কিনা এই 24-এর ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা একজন মানুষ, এবং তার পরবর্তীতে তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠা করেন, এবং যে মঞ্চের মূল উদ্দেশ্য ছিল এই যে জুলাইয়ের যেই চেতনা, সেই চেতনাকে ধরে রাখা এবং মানুষকে ভুলতে না দেওয়া যে কিসের জন্য আসলে এই লড়াই হয়েছিল, কিসের জন্য সেই সংগ্রামগুলো হয়েছিল। এবং তার পরবর্তীতে তিনি যখন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে চলে আসে, সেখানে তিনি অংশ নেওয়ার ইচ্ছা নেন। সেই লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 8 আসন থেকে দাঁড়ান, এবং তার নির্বাচনী প্রচারণা চালানোর কালে কিন্তু তিনি তার নির্বাচনী সীমানার মধ্যেই গুলিবিদ্ধ হন। তার পরবর্তীতে তাকে প্রথমে ঢাকা মেডিকেলে, তারপর এভার কেয়ার থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, যেখানে তিনি দীর্ঘ 8 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তাকে তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকায়, এবং গতকাল সেই মরদেহটি ঢাকায় এসে পৌঁছায়, এবং তারপর আজ সকালে তার ময়নাতদন্তের পর বেলা 2টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়, যেখানে তার জানাজায় ইমামতি করেন তার ভাই
তার ইচ্ছা মতনই তার জানাজার ইমামতি করেন তার ভাই, এবং সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান, তার জানাজায় অংশ নেন, যেখানে প্রধান উপদেষ্টা সহ দেশের সব বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সহ সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নেন। তাদের একটাই উদ্দেশ্য যে শেষ বিদায়ে সেই বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির শেষ বিদায়ে অংশ নেওয়া এবং তাকে শেষ শ্রদ্ধা জানানো, এবং তার এই শেষ শ্রদ্ধার প্রস্তুতি হিসেবে কিন্তু শেষ প্রস্তুতি হিসাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি, তার সমাধির পাশেই শরীফ ওসমান হাদির জন্য সমাধি খনন করা হয়েছে এবং সর্ব ধরনের প্রস্তুতি এই মুহূর্তে সম্পন্ন করা হয়েছে। শরীফ ওসমান হাদির মরদেহ এখানে আসছে। তিনি এখানে এসে পৌঁছলে তাকে শেষবারের মতন সেখানে রাখা হবে এবং সেখানে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। তো এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে তাকে বহনকারী যে গাড়ি, সেই গাড়িটি কাছাকাছি চলে এসেছে, খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছবে। আমরা তারপরে হয়তো আমরা আরো জানাতে পারবো। আর এর বাইরে যারা এই মুহূর্তে আবার এখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলা যে 2:05 শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং তার পরপরই তাকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান, তার জানাজায় অংশ নেন, যেখানে অংশ নেন দেশের বরেণ্য রাজনীতিবিদ, প্রধান উপদেষ্টা সহ সকল শ্রেণী পেশার মানুষ। এবং সেই জানাজার নামাজ শেষে, তাকে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে বহন করে তার মরদেহ নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসা হচ্ছে। যেই ক্যাম্পাসে শরীফ ওসমান হাদির পরিণত হওয়া, তার রাজনৈতিক আদর্শ বা তার চেতনা যেই অংশ, সেই অংশ জুড়ে রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এবং তিনি সম্মুখযোদ্ধা ও ইনকলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির মরদেহ কিন্তু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু হচ্ছে এই শাহবাগ চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করবেন। কিছুক্ষণ আগে তার জানাজা সম্পন্ন হয়েছে। সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেখানে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর যে নেতা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। আরেকটি বিষয় যে এই শাহবাগ চত্বরে কিন্তু এই হাদির মরদেহকে রিসিভ করার জন্য এখানে স্বেচ্ছাসেবীরা অপেক্ষা করছেন। এই ভিতর দিয়ে কিন্তু এই সড়কটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবে, সেখানে তাকে সমাহিত করা হবে। এবং কবি কাজী নজরুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে তার পাশেই কিন্তু তাকেও সমাধিত করা হবে। এবং সকাল থেকেই কিন্তু এই শাহবাগ চত্বর এলাকায় কিন্তু এই ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন, এবং ইনকলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং হাদির এই মৃত্যু তারা কি কোনোভাবেই মেনে নিতে পারছেন না, যে 5ই আগস্টের পর এই যে তাকে এভাবে গুলি করে হত্যা করা হলো। আইন শৃঙ্খলা বাহিনী নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং সরকারের গাফিলতির কথাও তারা এখানে যারা অবস্থান কর্মসূচি করেছেন তারাও কিন্তু সেই দাবিটিও তুলেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। আরেকটি বিষয় যে ওসমান হাদি তিনি কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে ছিলেন এবং সম্মুখ যোদ্ধা, জুলাই যোদ্ধাদের একজন, এবং তিনি কিন্তু ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন প্রার্থী ছিলেন। এবং সব মিলিয়ে হচ্ছে সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন যে একজন প্রার্থীকে এভাবে দিনে দুপুরে হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়গুলো কিন্তু এখানে প্রশ্ন তুলেছেন এখানে যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন। এবং এই যে শাহবাগ যে চত্বরটি রয়েছে সেটিকেও কিন্তু সাধারণ ছাত্র জনতা কিন্তু এইটাকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করেছেন, যাতে এই চত্বরটিতে সরকারিভাবে নামকরণ করা হয় এবং যত প্রোগ্রাম সরকারি, আধা সরকারি, বেসরকারি যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে যাতে এই নামটি ব্যবহার করে। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে, যেহেতু জানাজা সম্পন্ন হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু মানিক মিয়া এভিনিউ থেকে